সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ত্রিকোণমিতি। তবে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে আমার একটু আলাদাভাবে কথা বলা প্রয়োজন। সেটি হচ্ছে যে আমরা যে কোনো জিনিস যখন করতে যাব তার যে বেসিক ধারণাটা সেটা আমাদের আগে নিয়ে নিতে হবে। তো আমরা আজকে হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে যে বেসিক ধারণা আছে সেটি বোঝার চেষ্টা করব। তবে এটুকু বলে রাখি যে ত্রিকোণমিতির যে বেসিক ধারণাটা সেটা কিন্তু আমাদের এক ভিডিওতে শেষ করা সম্ভব হবে না। এজন্য আমি এই ত্রিকোণমিতির যে বেসিক ধারণা সেটা একটু 3টা পর্বে ভাগ করব। তো 3টা পর্বে ভাগ করার পরে আজকে যে প্রথম পর্বটা আসবে, এই প্রথম পর্ব আমরা যে বিষয়গুলো জানবো সেটি হলো 1. ত্রিকোণমিতি কী? ত্রিকোণমিতি কী মানে এই ত্রিকোণমিতি দ্বারা আসলে কী বোঝায়, ত্রিকোণমিতিতে কী আলোচনা করা হয়। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে যে এই ত্রিকোণমিতির আসলে বিষয়টা আসলে কিভাবে করা হয়, মানে কোন চিত্রটা দিয়ে আসলে করব আমরা, কোন চিত্র দিয়ে আসলে করতে হয়। এরপরে 3 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনুপাতগুলো আছে, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এই 3টা জিনিস নিয়ে যেহেতু আজকে ভিডিওতে আলোচনা করব, আমরা প্রথমে যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। ত্রিকোণমিতি কী? আমাদের বাংলা ভাষার কথা যদি তোমাদেরকে আমি বলি, যে আমাদের বাংলা ভাষায় যে ভাষাটা আমরা ব্যবহার করি এটা কি শুধু বাংলা ভাষার মিশ্রণই, না অন্য আরও অনেক ভাষা আছে? তোমরা অবশ্যই বলে দিবা যে আমাদের বাংলা ভাষাটাও অনেক ভাষার মিশ্রণে গঠিত, তাই না? এদিক থেকে আমরা সংকর ভাষাও বলতে পারি। তো এই বাংলা ভাষা যেহেতু অনেক ভাষা থেকে এসেছে, বাংলা ভাষারও কিছু বাংলা ওয়ার্ড বা শব্দ আছে যেগুলোর অর্থটা কিন্তু আমরা জানি না। তো সেই অর্থগুলো জানতে হলে আমাদের কিন্তু এই ভাষাটা কোন জায়গা থেকে এসেছে সেই গোড়ায় চলে যেতে হয়। তো এই ত্রিকোণমিতি নিয়ে যদি আমরা একটু গবেষণা করি বা একটু ব্যাকে চলে যাই, তাহলে কিন্তু আমরা এর যে মূল অর্থটা সেটা আমরা জানতে পারবো। অনেকেই তোমরা মনে করো যে ত্রিকোণমিতি মানে হচ্ছে যে 3টা কোণ নিয়ে মনে হয় কোনো কিছু হবে, তাই না? হ্যাঁ, এখানে কোণ আছে, কিন্তু এটার অর্থ মূলত সেটা না। দেখো, আমরা এটার অর্থ যদি খুঁজতে যাই তাহলে এরকম করে খুঁজতে হবে আমাদের। ত্রিকোণমিতির ইংরেজি যে শব্দটা সেটা কিন্তু আমরা জানি যে ট্রাইগনোমেট্রি, এটা আমরা সবাই জানি। তো এই যে ট্রাইগনোমেট্রি, এই শব্দটা আবার কোথা থেকে আসছে? 3টা গ্রিক শব্দ, মানে 3টা আলাদা 3টা গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে ট্রাই, আরেকটা হচ্ছে গন, আরেকটা হচ্ছে মেট্রো। দেখো একটু খেয়াল করে, এই 3টা আলাদা যে শব্দটি রয়েছে এখানে, এই 3টা কিন্তু গ্রিক শব্দ। এই 3টা কিন্তু কী শব্দ? গ্রিক শব্দ। আর এটা হচ্ছে ইংরেজি শব্দ, ঠিক আছে? এটা হচ্ছে ইংরেজি শব্দ। আর এইটা হচ্ছে আমরা বাঙালি করে থাকি ত্রিকোণমিতি। তো এইটার অর্থ আমরা খুঁজতে গিয়ে আমরা কিন্তু চলে গেলাম গ্রিক শব্দের মধ্যে। তো এই ট্রাই গ্রিক শব্দটির অর্থটি হচ্ছে 3। আর এই যে গণ শব্দটি, এটার বাংলা অর্থটি হচ্ছে বাহু বা ধার, আমরা বাহু বলে থাকি। আর এই যে মেট্রন, এই মেট্রন শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। এখন যদি তোমাদের কাছে বলি যে এই ত্রিকোণমিতি শব্দটির অর্থ কী, তাহলে কিন্তু তোমরা সহজে বলে দিতে পারবা যে 3 বাহুর পরিমাপ। তার মানে ত্রিকোণমিতির উৎপত্তি হয়েছে 3টা বাহুর পরিমাপ করার জন্য। তবে ওই যে তোমরা ধারণা করেছিলে না যে ত্রিকোণমিতিতে হয়তো কোণের একটা বিষয় আছে, একটা কোণের বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই কোণের সাথে বাহুর যে একটা সম্পর্ক, সেটাই মূলত আমাদের ত্রিকোণমিতি আলোচনা করে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দ্বিতীয়ত, যে ত্রিকোণমিতিতে আসলে কোন চিত্রটা ব্যবহার করা হয়। দেখো, আমরা কিন্তু জেনে গেলাম যে ত্রিকোণমিতিতে কি আলোচনা করা হয়, 3 বাহুর পরিমাপ, অর্থাৎ 3টা বাহুর পরিমাপ করার জন্য কিন্তু এই ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে, তাই তো? আচ্ছা, এখন যদি আমি এই ত্রিকোণমিতির উদ্ভবের বিষয়টা তোমাদের কাছে একটু দেখাতে যাই, তোমাদের কাছে একটু দেখাতে গেলে তোমরা একটা জিনিস পাবা। এই 3 বাহু পরিমাপ করার একটা মাত্র সূত্র আছে, যেটা আমরা জানি পিথাগোরাসের সূত্র। আমরা কিন্তু সবাই জানি এটা, তাই না? যারা জানি না তারা আজকে জেনে যাবো ইনশাআল্লাহ। আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু 3টা বাহু করতে হয়, তাই না? তো এই পিথাগোরাসের সূত্রটা কি সেটা আমরা একটু দেখি। পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন আমি যদি
এটা তোমাদের বলি যে এই অতিভুজ, লম্ব এবং ভূমি এটা কোথায় পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, আমরা জানি যে এটা পাওয়া যায় হচ্ছে সমকোণী ত্রিভুজে। তার মানে আমরা সমকোণী ত্রিভুজ দিয়েই মূলত এই ত্রিকোণমিতিটা পড়ে থাকি, তাই তো? আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ দিয়ে যেহেতু ত্রিকোণমিতিটা আমাদের করা হয়, তো সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের একটা পরিচিতি লাগবে। সমকোণী ত্রিভুজটা কি, এখানে যে কয়টা বাহু আছে সেগুলোর নাম কি, তার মানে এক কথায় যে সমকোণী ত্রিভুজের পরিচয়টা আমাদের লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের পরিচয়টা শিখে আসি। সমকোণী ত্রিভুজের পরিচয়টা হচ্ছে, এটা সংজ্ঞা যদি এরকম বলি, যে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, একটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, আর বাকি যে দুটো কোণ থাকবে সেই কোণ দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রি ছোট হবে এই দুটো কোণ, আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আমরা যে জিনিসটা দেখব এই সমকোণী ত্রিভুজের পরিচয়টা। এই দেখো, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে, এই যে লম্বা যে বাহুটা, এই বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। অতিভুজ, যেটাকে আমরা ইংরেজিতে হাইপোটেনাস বলে থাকি। তোমাদের দেখবে যে নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ আছে সেখানে খুব সুন্দর করে হাইপোটেনাসটা ইংরেজিতে দেওয়া আছে। ঠিক আছে, আমি লিখতে গেলে এখানে আমার বানানটা ভুল যেতে পারে, এজন্য আমি লিখলাম না। আচ্ছা, এরপরে দেখো এই যে লম্ব এবং ভূমির যে বিষয়টা, এটা কিন্তু সবসময়ই একই রকম হয় না। অতিভুজটা কিন্তু সমকোণী, এই যে সমকোণ মানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে সেটা সবসময় অতিভুজ, ওইটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কিন্তু লম্ব লম্ব এবং ভূমি এই দুটো কিন্তু চেঞ্জ হতে পারে। কিভাবে? তখন দেখতে হয় যে আমি কোন কোণটা ধরছি। এখানে তো সূক্ষ্মকোণ দুইটা, এই একটা এবং এই একটা। তো যখন আমি এই কোণ অনুসারে লম্ব এবং ভূমি ধরতে যাব, তখন এই কোণের বিপরীতে যে বাহু থাকবে, আমি যদি এই কোণ ধরি, এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা নাম হয়ে যাবে বিপরীত বাহু। এখন তোমাদের মনে আসতে পারে যে স্যার বিপরীত বাহু লিখলেন, তাহলে লম্ব কোথায়? আসলে এই বিপরীত বাহুটাকেই বলা হয় লম্ব। আর এই যে কোণের সাথে যে বাহুটা আছে অতিভুজ বাদে, এই যে বাহুটা, সেটা হচ্ছে মূলত সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। আচ্ছা, এইবার যদি আমি এই কোণটা ধরি, এই কোণটা যদি ধরি, তাহলে এর বিপরীতে যে বাহুটা আছে এইটা হয়ে যাবে লম্ব বা সন্নিহিত বিপরীত বাহু। আর এইটার পাশে অতিভুজ বাদে যে বাহুটা আছে, এই বাহুটা, সেটা হয়ে যাব ভূমি বা সন্নিহিত বাহু। তো আমরা যদি এইটা তোমাদেরকে একটু পরীক্ষা করতে যাই, তাহলে আমি এটা মুছে দিয়ে তোমাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, মুছতে একটু সময় লাগে, তোমরা একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখো। আমি মনে করি যে ত্রিকোণমিতির যে বেসিক ধারণাটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি চিত্রটা আরেকবার একটু আঁকি, তোমরা নিজেরাই এখান থেকে কিন্তু ধরে নিতে পারবে যে এখানে অতিভুজ কোণটা, আর ভূমি কোণটা এবং লম্ব কোণটা। আমি এবার চিত্রটা এভাবে আঁকলাম। ঠিক আছে, আমি আবার চিত্রটা এভাবে আঁকলাম। দেখো তো এখানে 90 ডিগ্রিটা কোথায়? আমরা জানি 90 ডিগ্রি এই জায়গাটা হয়েছে, তাই না? তো এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি তোমাদের একটু আগেই বললাম যে এই 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে, অর্থাৎ এই যে এই বাহুটা আমি এঁকেছিলাম, একটু তেরা হয়েছিল, তো এই বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বা হাইপোটেনাস। এবং আমি যদি এখন এই কোণটা ধরি, তাহলে এর বিপরীত যে বাহুটা সেটা হয়ে যাবে লম্ব বা বিপরীত বাহু, আর পাশে যেটা থাকবে ওইটার সাথে সেটা হচ্ছে ভূমি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি এই কোণটা ধরি, তাহলে লম্ব হয়ে যাবে এইটা, মানে এই যে আগেরটায় ভূমি যেখানে ছিল সেটা লম্ব হয়ে যাবে, এবং এই কোণের সাথে যে বাহুটা আছে সেটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যদি মনে করো যে আমি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও, আমি এটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই চিত্রটা আমি আরেকবার তোমাদের একটু দেখাতে যদি চাই, আমি এবার চিত্রটা অন্যভাবে আঁকবো। যদি আমি চিত্রটা এবার এইভাবে আঁকি, এই দিকে এইভাবে যদি আঁকি, তাহলে সমকোণ দেখো কিন্তু এইটা, তাহলে এখন সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা নাম হবে অতিভুজ। আর যদি আমি এই কোণটা ধরি, তাহলে এর বিপরীতে যে বাহুটা আছে এইটা, এটা হয়ে যাবে লম্ব, অর্থাৎ বিপরীত বাহু। ঠিক আছে, আর যদি আমি এই কোণটা ধরি, তাহলে লম্ব হবে এইটা, আর ভূমি হবে এইটা। আর যদি এই কোণটা ধরি, তাহলে লম্ব হবে এইটা, আর ভূমি হবে এইটা। মানে কোণের বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব, এবং সাথে যেটা থাকবে সেটা হচ্ছে
ভূমি। আমি আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখন এখানে একটা মজার বিষয় আছে, যে আমরা যে করি, তোমাদের অনুপাতগুলো পড়ি ত্রিকোণমিতি, যে সাইন, কোসাইন, হ্যাঁ, তারপর কসেক, তারপর সেক, এগুলো যে করি, এগুলো আসলে কিভাবে সম্ভব, এগুলো কয়টা এবং কিভাবে সম্ভব একটু খেয়াল করা যাক। আমরা চিত্রটা আরেকবার একটু এঁকে নিলাম। আমার ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজটা আঁকা জঘন্য হয়েছে, তোমরা হাসি পাওয়ার কিছু নাই তোমাদের। যদিও আমি চিত্রে খুবই দুর্বল, তো একটু তেরাবেঁকা হলেও কিছু মনে করো না। এখন দেখো, এই যে চিত্রটা আমি এঁকেছি এখানে একেবারেই বাজে হয়েছে। আমি ওই অতিভুজটা একটু মুছে আমি একটু ভালো করে আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, অতিভুজটা একটু আবার এঁকে নিলাম, বাজে হয়েছে, তারপর আমরা এখানে করার চেষ্টা করি। দেখো, আমি যদি এটা সমকোণ ধরি, যদি না এটা সমকোণ, তো এটা নাম হয়ে যাচ্ছে অতিভুজ, তাই তো? আমি অতি লিখলাম। আর যদি এই কোণ ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এখন যে বিষয়টা তোমাদের আসবে, যে এখানে অনুপাত আসলে কয়টা। আমরা তোমাদেরকে যদি বলি যে এখানে অনুপাত কয়টা হবে, দেখো অনুপাত বলতে আসলে কি বোঝায়। আমরা যদি অনুপাত সম্পর্কে একটু ধারণা নেই, অনুপাত সম্পর্কে আসলে কি বোঝায়, আমরা এরকম করে ছোটোবেলায় পড়েছি যে 2:3, এটাকে অনুপাত বলি। তো এটা যে অন্যভাবেও দেখানো যায় 2/3, আমরা সেটা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তবে যারা জানি তারা তো ভালো, আরও ঝালাই হয়ে যাবে। আর যারা জানি না তাদের আমি জ্ঞাতার্থে বলে রাখছি যে আমরা এইটা যখন লিখি, এইটারই আরেকটা রূপ হচ্ছে এইটা, অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা অনুপাত বলতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমরা এইখানটাতে একটু করার চেষ্টা করি যে লম্ব বাই হচ্ছে ভূমি, হতে পারে না এরকম? লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এইটা একটা অনুপাত আসলো, তাই তো? আচ্ছা, এখন লম্ব বাই ভূমি অনুপাতটা আসলো, তাহলে আমার ভূমি বাই লম্ব কি হতে পারে না? হতে তো পারে, কারণ সবসময় কি এই লম্বই আগে থাকবে, ভূমি কি আগে থাকবে না? ওর কি কোনো অধিকার নাই? অবশ্যই আছে। তার মানে ভূমিও উপরে যেতে পারে, লম্বটাও নিচে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে এই বাহুটা দিয়ে আর এই বাহুটা দিয়ে দুটো হচ্ছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা দিয়ে আরও দুটো হবে, তাই না? আবার এই বাহুটা এবং এই বাহুটা দিয়ে আরও দুটো হবে। তার মানে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এখানে অনুপাত হবে আমাদের মূলত 6টা। তো সেই 6টা অনুপাত কি কি সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। আমি একটু নিচে নামলাম। তো সেইগুলো যদি আমরা জানি, তাহলে আমরা সংক্ষিপ্ত রূপগুলো একটু লিখে নিই। সাইন, কস, আমি সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে এই জন্য একসাথে লিখলাম। তারপরে হচ্ছে ট্যান, কট, কস এবং সেক। এই যে 6টা অনুপাত সেটা আমরা লিখলাম। আমি কিন্তু আবারও বলছি যে আমাদের ত্রিকোণমিতিতে যে অনুপাতগুলো আছে সেটা মোট হচ্ছে 6টি। কেন হলো 6টি সেটা কিন্তু আমি একটু আগেই তোমাদের বোঝালাম। তো এই যে আমি সাইনটা লিখেছি, এই সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি লম্ব আর অতি লিখছি এখানে সংক্ষিপ্ত করে, ঠিক আছে? আর এই যে কসেক, আমি তো একটু আগে বললাম যে লম্ব বাই অতিভুজ হতে পারে, কিন্তু অতিভুজ বাই লম্ব হতে পারে না। অবশ্যই হতে পারে। তাহলে কসেকটা হচ্ছে সাইনের ঠিক উল্টোটা, অর্থাৎ অতি বাই হচ্ছে লম্ব। আমি আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি একটা একটা করে গোল দাগ দিয়ে যাচ্ছি, তাতে একটার সাথে আরেকটা মিশে না যায়। এখন যদি আমি ট্যানের বিষয়ে আসি, ট্যানের হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন লম্ব বাই ভূমি হচ্ছে, ভূমি বাই লম্ব হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এই কটটা হচ্ছে ট্যানের ঠিক উল্টোটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। এটা হচ্ছে ট্যানের, কটের, সরি। এবার হচ্ছে কসের বিষয়ে যদি আসি, তাহলে কসেরটা আমরা পাবো হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি বাই অতিভুজ হলো, তো অতিভুজ বাই ভূমি হতে পারে না? অবশ্যই হতে পারে। তো এই কসের ঠিক উল্টোটা হচ্ছে সেক, অর্থাৎ অতি ভাগ হচ্ছে ভূমি। আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেলাম যে সাইন সমান লম্ব বাই অতিভুজ, কসেক সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন এগুলো মনে রাখার কিন্তু সহজ একটা পদ্ধতি আছে। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই যে সাইন, এই যে সাইনটা আমি এখানে লিখলাম, আর
ট্যানটা লিখলাম, আরেকটা লিখবো সেটা হচ্ছে কস। তো এই যে কসটা আমি লিখলাম, দেখো আমি কিন্তু তোমাকে এই তিনটা জিনিস মুখস্থ করতে বলছি। একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে ট্যান, আরেকটা হচ্ছে কস। এই তিনটা জিনিস আমি তোমাদের মুখস্থ করতে বললাম। তো সাইনের সাথে কার সম্পর্ক আছে সেটা যদি তোমার একটু মনে রাখতে পারো তোমরা, তাহলে কিন্তু আমাদের খুব সহজে এটা মনে রাখা সম্ভব। দেখো সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক আছে, ট্যানের সাথে কটের একটা সম্পর্ক আছে, আর কসের সাথে সেকের একটা সম্পর্ক আছে। তার মানে আমি যদি সাইনেরটা মুখস্থ করি তাহলে কিন্তু কসেকেরটা হয়ে যাবে, ট্যানেরটা মুখস্থ করলে কটেরটা হয়ে যাবে, কসেরটা মুখস্থ করলে সেকেরটা হয়ে যাবে। কিভাবে? তো সাইন সমান আমরা জানি যে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তো এখন আমরা এটুকু জানি যে সাইনের সাথে হচ্ছে কসেকের একটা সম্পর্ক আছে, তাই তো? তো কসেকটা কি? সাইনের ঠিক উল্টোটা। সাইনের কি ঠিক উল্টোটা, অর্থাৎ এইটা উপরে চলে যাবে আর এইটা হচ্ছে নিচে চলে আসবে, ঠিক আছে? এরকম। তার অর্থাৎ এই কসেক সমান হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। এখন আমি যদি ট্যানের বিষয়ে আসি, তো ট্যান সমান কিন্তু আমরা জানি লম্ব বাই হচ্ছে ভূমি, তাই না? তো যেহেতু ট্যানের সাথে কটের একটা সম্পর্ক আছে, তো আমরা জানি যে ট্যানের উল্টোটা হচ্ছে কট। তাহলে আমি যদি এখন কট তোমাদের লিখতে বলি, তোমরা লিখে ফেলবা ভূমি বাই লম্ব। একদমই সহজ, এগুলো খুবই কঠিন না, পড়লেই কিন্তু খুব সহজ মনে হবে। এখন কসেরটা যদি আসি, তো কস মানে তো আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। আমি ভূমি আর অতি লিখছি এখানে সংক্ষেপে। তো কসের সাথে কার সম্পর্ক আছে? সেকের, তাই না? তো সেকের যদি সম্পর্ক থাকে তাহলে সেক সমান কি? অতিভুজ ভাই ভূমি। তাহলে দেখো আমরা সহজেই কিন্তু এগুলো মনে রাখতে পারি। তো আজকের মতো তোমাদের সাথে আমার এই পর্যন্তই শেষ। আমরা ছোটোবেলায় যে চিহ্নটা দিতাম খাতার শেষে গিয়ে, তো আজকের মতো তোমাদের সাথে আমার এই আলোচনাটাই থাকবে। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর যে অনেক সূত্র আছে, সেই সূত্রগুলো কীভাবে আসলো, হ্যাঁ, ট্রিকোনোমিতির অনেক সূত্র আছে, যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান হচ্ছে 1। এই যে এই সূত্রটা, এটা কেন হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।